মে মাসের রাশিফলের দিকে যদি আপনি তাকান দেখতে পাবেন সেখানে একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে রেনবো। কিরকম? বেনিয়াসহকলা, এতগুলো ইভেন্ট রয়েছে, অর্থাৎ 7টা ইভেন্ট রয়েছে। 7টা ইভেন্টের উপর দাঁড়িয়ে রয়েছে মে মাসের রাশিফল। তো অনেকগুলো ঘটনা বদলে যাবে, অনেক কিছু ঘটনা আসবে, আবার অনেক কিছু সমস্যা তৈরি হবে, আবার অনেকগুলো সমস্যা থেকে আপনি বেরিয়েও যেতে পারবেন। তাহলে সম্পূর্ণ ভিডিওটা দেখে নিন, তাহলেই পুরো ব্যাপারটা একদম জলের মতন পরিষ্কার হয়ে যাবে এবং আপনার রাশিফলটা কি হতে পারে, তবে অবশ্যই সেটা ট্রানজিটের উপর বেস করে। তার কারণ ট্রানজিট অনুসারে আমরা শুধুমাত্র দেখি যে সেই ঘটনাটা ঘটবে কিনা। তবে অবশ্যই জন্মছকের সাপোর্ট থাকতে হয়, জন্মছক শেষ কথা বলে। এর আগের বহু ভিডিওতে আমি এই কথাটা বলেছি যে জন্মছক একেবারে আপনার 60% এফেক্ট দেখে। তারপর কি হয়? তারপর দেখে আপনার দশা এবং অন্তর্দশা এবং তার সঙ্গে ট্রানজিট, এটা 20% করে। এবারে যদি ট্রানজিট বেশ শক্তিশালী হয়, সেই জায়গাতে দাঁড়িয়ে আপনার দশা অন্তর্দশাকে ছাপিয়ে চলে যায়। অনেক সময় এরকম দেখা যায় যে আপনার দশা অন্তর্দশাতে নেই, কিন্তু ঘটনাটা ঘটে গেল। আসলে সেখানে কি হলো? আসলে সেখানে হলো যে সেখানে ট্রানজিট ছিল অত্যন্ত শক্তিশালী, যে কারণে আপনার ট্রানজিটের ফলে আপনি আপনার ফলটা পেলেন। আবার এমনটাও হতে পারে, অনেকে কমেন্ট করছেন যে দাদা আমার কি তাহলে ডিভোর্সটা হবে? দেখুন, আপনার যদি জন্মছকে ডিভোর্স না থাকে তাহলে ডিভোর্স হবে না। অর্থাৎ বুঝতেই পারছেন যে আপনি যখন জন্মগ্রহণ করেছেন, আপনি একটা জন্মছক নিয়ে এই পৃথিবীতে এসেছেন, তাই সেই জন্মছকটা বলবে শেষ কথা, কিন্তু ট্রানজিট আপনাকে সাপোর্ট দেবে, আপনার দশা অন্তর্দশা আপনাকে সাপোর্ট দেবে। আমরা কেপি সিস্টেমে কাজ করি এবং এই কেপি সিস্টেমে পুরো ব্যাপারটা নিখুঁতভাবে বোঝা যায়। কারণ সেখানে কি হয়, প্রত্যেকটা হাউসের সাব লর্ড ধরে ধরে সেখানে বিচার করা হয় এবং এখানে 2 মিনিটের পার্থক্য বা কোনো কোনো সময় 1.5 মিনিটের পার্থক্যেও একটা মানুষের অনেক কিছু ঘটনা বদলে যায়। তো তাহলে আমরা ট্রানজিটের উপর বেস করে রাশিফলটা দেখে নেব যে মে মাসে ঠিক আপনার রাশির জন্য কি অপেক্ষা করছে। তো প্রথমে একটু ব্যাকগ্রাউন্ডটা দেখে নেওয়া যাক যে মে মাসে কি কি ঘটনা ঘটছে। দেখুন, মে মাসের একটা ঘটনা ঘটছে কীরকম, সেটা এপ্রিল মাসের একদম শেষে ঘটছে, যে কারণে আমি এপ্রিল মাসের রাশির ফলের মধ্যে ইনক্লুড করিনি। সেটা কীরকম, 30/4/2026 মার্কারি অর্থাৎ বুধ সে কোথায় প্রবেশ করছে না, মেষ রাশিতে প্রবেশ করছে। এর পরের কি ঘটনা ঘটছে? এর পরে যে ঘটনাটা ঘটছে সেটা হলো 11/5/2026 মার্স অর্থাৎ মঙ্গল সে প্রবেশ করছে কোথায়, মেষ রাশিতে। তারপরে কি ঘটনা ঘটছে, 14/5/2026 ভেনাস, ভেনাস বলতে শুক্র, যে প্রবেশ করছে কোথায়, মিথুন রাশিতে প্রবেশ করছে। তারপরে 15/5/2026 মার্কারি অর্থাৎ বুধ আবার প্রবেশ করছে কোথায়, টরাসে অর্থাৎ বৃষ রাশিতে প্রবেশ করছে। তারপর 15/5/2026 সূর্য বা শান সে প্রবেশ করছে টরাসে অর্থাৎ বৃষ রাশিতে। তারপর কি ঘটনা ঘটছে, 17/5/2026 স্যাটার্ন অর্থাৎ শনি সে কি করছে, সে তার রেবতী নক্ষত্রে প্রবেশ করছে, অর্থাৎ সে রয়েছে মীন রাশিতেই থাকবে এবং সে প্রবেশ করছে রেবতী নক্ষত্রে। এরপরে কি ঘটনা ঘটছে, 29/5/2026 তখন কি হচ্ছে, মার্কারি অর্থাৎ বুধ সে প্রবেশ করছে জেমিনাইন বা মিথুন রাশিতে প্রবেশ করছে। সুতরাং বুঝতেই পাচ্ছেন যে আমি যেটা প্রথমেই বলছিলাম বেনিয়াসহকলা, এই 7টা ঘটনা, এই 7টা ঘটনার উপর বেশ করেই কিন্তু এই কাজগুলো ঘটছে। অর্থাৎ আপনার একটা সময়ের পরে পরে আবার ফেজগুলো চেঞ্জ হয়ে যাবে। তাহলে প্রথমেই আমরা কি দেখব যে 1 তারিখের অর্থাৎ 1/5/2026 চার্টটা কি রয়েছে। তাহলে 1/5/2026 থেকে শুরু করে একেবারে 10/5/2026 পর্যন্ত একটা ঘটনা ঘটবে। তারপর 10 তারিখের পরে অর্থাৎ 11/5/2026 থেকে শুরু করে 14 তারিখ পর্যন্ত বা 13 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটবে। তারপর 14 তারিখ থেকে 15 তারিখ, এই দুটোকে আমি একসঙ্গেই ধরছি কারণ একই সঙ্গেই ঘটনা ঘটছে, শুধুমাত্র সামান্য একটু টাইমের পার্থক্য। তারপরে কি ঘটছে, 15 তারিখ থেকে শুরু করে 17 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে। তারপর 17 তারিখ থেকে শুরু করে 29 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে এবং একদম
শেষ পর্যন্ত, অর্থাৎ 31 মাস শেষ 31 তারিখ পর্যন্ত একটা ঘটনা ঘটছে, অর্থাৎ 29 তারিখ থেকে শুরু করে আবার 31 তারিখ পর্যন্ত ঘটনা ঘটছে। সুতরাং বুঝতেই পারছেন যে এতগুলো ঘটনার উপর বেশ করে আজকের রাশিফল তৈরি হয়েছে। বৃষ রাশির মে মাসটা কেমন যাবে? দেখুন, বৃষ রাশির মে মাসের দিকে যদি আমরা তাকাই, সেখানেও কিন্তু এতগুলো ঘটনা রয়েছে, যে ঘটনাগুলো আমি আগেই বলেছি। তো এই ঘটনাগুলো দেখতে গেলে আমাকে প্রথমেই কি করতে হবে? 1/5/2026-এর চার্টের পজিশন কি রয়েছে সেই দিকে তাকাতে হবে। তারপরে পরে কি ঘটনা ঘটবে, তারপরে পরে বাকি যে ঘটনাগুলো ঘটবে সেই ঘটনার রেসপেক্টে শুধুমাত্র আমি পরিবর্তনগুলো বলবো। অর্থাৎ যেমন মনে করুন, উদাহরণ হিসেবে আমি বললাম 11/5/2026-এ মঙ্গল পরিবর্তন করছে, তার রাশি পরিবর্তন করছে, কোথায় না সে প্রবেশ করছে মেষ রাশিতে। সুতরাং এই যে পরিবর্তনের ফলে তার দৃষ্টিগুলো বদলে যাবে। তো সেই জায়গাগুলো কিন্তু বলবো। প্রথমেই আমরা একটু দেখে নিই 1 তারিখের চার্ট, অর্থাৎ 1লা মের হিসাবে চার্ট কিরকম রয়েছে আপনার জন্য। তো আমরা আসছি কোথায় না, বৃষ রাশিতে। বৃষ রাশিতে কে কে এই মুহূর্তে বসে রয়েছে? ভেনাস রয়েছে। স্বাভাবিকভাবেই বৃষ রাশির মধ্যে একটু সৌন্দর্য বৃদ্ধি পাবে। তো একটু সেজে গুজে ঘুরতে ইচ্ছে যাবে, নিজের মধ্যে একটু সামাজিকতা বৃদ্ধি পাবে, একটু ভালো লাগা তৈরি হবে, এই জায়গাগুলো তৈরি হবে। কিন্তু এখানে আবার স্যাটার্নের 3 নম্বর দৃষ্টিটা পড়ে বসে রয়েছে। তো স্বাভাবিকভাবেই এই জায়গাগুলো তো হবেই, কিন্তু সবকিছু ক্ষেত্রে একটু আপনাকে ধৈর্য ধরতে হবে। একটু ধৈর্য ধরতে হবে সমস্ত কাজের জন্য। কারণ আপনার নিজের ঘরে স্যাটার্নের 3 নম্বর দৃষ্টিটা পড়ে বসে রয়েছে। এবারে যদি আমরা দেখি, এবং বৃষ রাশির মানুষরা কিন্তু ধৈর্য ধরতে জানেনও। এবারে যদি আমরা দেখি সেকেন্ড হাউস, আপনার সেকেন্ড হাউসে কে রয়েছে? জুপিটার। জুপিটারের সঙ্গে সঙ্গে আর কে বসে রয়েছে? একদম যদি আমরা 1 তারিখের দিকে তাকাই, 1 মে 2026, সেখানে রাহুর 5 নম্বর দৃষ্টি রয়েছে। তার সঙ্গে কে রয়েছে? মঙ্গলের 4 নম্বর দৃষ্টি রয়েছে। তো স্বাভাবিকভাবেই হঠাৎ করে কিছু পয়সা পাওয়ার যোগ রয়েছে। সত্যি কি যোগ রয়েছে? হ্যাঁ, যোগ রয়েছে। রাহুর 5 নম্বর দৃষ্টি রয়েছে, সেইটা আরো বাড়িয়ে দেবে। সেকেন্ড হাউসে রয়েছে জুপিটার। জুপিটার কি অঢেল পয়সা দেয়? একদম না। জুপিটার কিন্তু অঢেল পয়সা দেয় না। জুপিটার কি দেয়? জ্ঞান দেয়। তাহলে জুপিটার সেকেন্ড হাউসে থেকে কি পয়সা দেবে আপনাকে? পয়সা দেবে। তবে মারাত্মক যে পয়সা দেবে এমনটাও কিন্তু নয়। এই হাউসটাকে অনেকে মনে করতে পারেন যে এই হাউসটা হয়তো ঘেঁটে গেছে, কিন্তু এমনটা নয়। ঘেঁটে পুরোপুরি যায়নি। জুপিটার রয়েছে এটা, এবং বুধের ঘর। এই ঘরটা হচ্ছে মার্কারির ঘর। তো সেই অবস্থাতেও কিন্তু আপনি কিছুটা ফল পাবেন। কিরকম? আপনার ইনকামের স্টেবিলিটি যেমন ছিল তেমন থাকবে, হঠাৎ করে কিছু টাকা পয়সা আসতে পারে। সেই ব্যাপারগুলো হাইলাইটেড হচ্ছে, এবং জমি বাড়ি বিক্রি সংক্রান্ত ব্যাপারে টাকা পয়সা আসতে পারে সেরকম দেখা যাচ্ছে, এবং এটা বাড়বে ওভারঅল। ভালো দিকেই যাচ্ছে আপনার। এরপরে তো আপনার চলে যেতে হচ্ছে কোথায়? এটা 3 নম্বর ঘরটাকে স্টেপ জাম্প দিয়ে 4 নম্বর ঘরে চলে আসতে হচ্ছে। এবং 4 নম্বর ঘরের দিকে যদি আমরা তাকাই, সেখানে কে বসে রয়েছে? কেতু বসে রয়েছে। অর্থাৎ আগে যেমন ফল ছিল তেমনই ফল থাকবে। অর্থাৎ বাড়ির সঙ্গে একটু ছাড়ো ছাড়ো ভাব এই জায়গাটা থাকবে। পড়াশোনার দিক থেকেও একটু মন বসাতে পারবেন না ঠিকঠাক করে, সেই জায়গাগুলো থাকবে। তার সঙ্গে সঙ্গে কি ঘটনা ঘটছে? এই 7 নম্বর দৃষ্টি। এই 7 নম্বর দৃষ্টিটাকে আমি গুরুত্বই দিচ্ছি না সেভাবে। 7 নম্বর দৃষ্টি হচ্ছে একটা নরমাল দৃষ্টি, যে কারণে এটা গুরুত্ব অতটা নেই, অন্ততপক্ষে আমাদের কাছে নেই। এবারে দেখুন, যেহেতু কেতু রয়েছে তাই স্বাভাবিকভাবে একটু ছাড়ো ছাড়ো ভাব থাকবে। গাড়ি কেনা বাড়ি কেনা এই মুহূর্তে উচিত হবে না, যতক্ষণ না আপনার এই 4 নম্বর ঘর থেকে কেতু সরছে ততক্ষণ কিন্তু কেনা উচিত হবে না। এরপরে দেখুন আপনার 5 নম্বর ঘরটা। 5 নম্বর ঘরটাতে কি ঘটনা ঘটছে? আপনার ট্যালেন্টের জায়গাটা। ট্যালেন্টের জায়গাতে কে বসে রয়েছে? দুটো 7 নম্বর দৃষ্টি বসে রয়েছে। একটা স্যাটার্নের 7 নম্বর দৃষ্টি এবং মঙ্গলের 7 নম্বর দৃষ্টি। যেহেতু স্যাটার্ন এবং মঙ্গল যেহেতু স্যাটার্ন এবং মার্স একই ঘরে বসে রয়েছে, তাই স্বাভাবিকভাবেই তাদের 7 নম্বর যে দৃষ্টিটা আপনার এই ঘরেতে পড়ছে, অর্থাৎ কন্যা রাশির ঘরে পড়ছে। কন্যা রাশির ঘরটা কি না, এটা হচ্ছে বুধের ঘর। তো বুধের ঘরেতে কি ঘটনা ঘটছে? দুজনের 7 নম্বর দৃষ্টি পড়ছে। ট্যালেন্টের জায়গাটা বিশাল কি বিকশিত হবে? একই রকম অ্যাজ ইট ইজ, খুব একটা যে পরিবর্তন হবে এমনটা নয়, কারণ 7 নম্বর দৃষ্টিগুলোকে অতটা গুরুত্ব দিয়ে ধরার কোনো যুক্তি নেই, কারণ এগুলো নর্মাল দৃষ্টি। অর্থাৎ ট্যালেন্টের জায়গা, প্রেমের জায়গা, সন্তানের জায়গা, এগুলো প্রায় একই রকম থাকছে, খুব একটা কিছু পরিবর্তন হচ্ছে না। এরপরে আমরা কি আসছি দেখুন, 6 নম্বর জায়গাটা। এই জায়গাটা কিন্তু আপনার একটু ভাইটাল পয়েন্ট রয়েছে। 6 নম্বর জায়গা মানেই হচ্ছে রোগের জায়গা, কোর্ট কেসে জড়িয়ে যাওয়ার জায়গা। হুম, তাই স্বাভাবিকভাবেই
এখানে কিন্তু আপনার একটু গন্ডগোল রয়েছে। কিরকম গন্ডগোল রয়েছে? প্রথম কথা হচ্ছে এটা কার ঘর? এটা হচ্ছে ভেনাসের। ভেনাসের ঘরেতে অনেকগুলো দৃষ্টি পড়ছে। রাহুর ৯ নম্বর দৃষ্টি পড়ছে, বৃহস্পতির ৫ নম্বর দৃষ্টি পড়ছে, মঙ্গলের ৮ নম্বর দৃষ্টি পড়ছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনার ৬ নম্বর ঘরেতে অনেকগুলো ঘটনা ঘটে যাচ্ছে। তো আপনার কিন্তু এই সময়টাতে কোর্ট কেসে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মে মাসেতে। তাই সেই জায়গাতে আপনাকে একটু সাবধানে থাকতে হবে। তার সঙ্গে আর কি রয়েছে? ধার দেনায় জড়িয়ে যাওয়ারও কিন্তু সম্ভাবনা রয়েছে। সেই জায়গাতেও একটু সাবধানে থাকতে হবে। অর্থাৎ হঠাৎ করে ধার দেনায় জড়িয়ে যেতে পারেন সেই সম্ভাবনা কিন্তু তৈরি হচ্ছে। চাকরির জায়গাতে পরিশ্রমটাও কিন্তু মোটামুটিভাবে থাকবে। কারণ দেখুন ৮ নম্বর দৃষ্টি পড়ছে মার্সের, তার সঙ্গে কিন্তু আবার ৯ নম্বর দৃষ্টি পড়ছে আ রাহুর। তো স্বাভাবিকভাবেই এই জায়গাগুলো কিন্তু চলতে থাকবে। অর্থাৎ কোর্ট কেসে জড়িয়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে, ধার দেনায় জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সেই জায়গাগুলো থেকে কিন্তু আপনাকে একটু সাবধানে থাকতে হবে। এরপরে আমরা কি আসছি? আপনার ৭ নম্বর ঘরটাকে এভয়েড করলাম। অর্থাৎ বিজনেস পার্টনারের জায়গা বা আপনার পার্টনারের জায়গাটা কম বেশি একই রকম থাকছে, খুব একটা কিছু পরিবর্তন হচ্ছে না। কিন্তু আপনার ৮ নম্বর ঘরের দিকে যদি তাকাই, ৮ নম্বর ঘরেতে কি রয়েছে? তবে আপনার যেহেতু ৮ নম্বর ঘরতে এই মুহূর্তে কেউ নেই, শুধুমাত্র স্যাটার্নের ১০ নম্বর দৃষ্টি রয়েছে। তাই স্বাভাবিকভাবেই কিন্তু আপনি যদি অকাল্ট লাইনে কাজ করেন একটু ধৈর্য ধরতে হবে। পাশাপাশি আ বিপদের ঘরও বলা হয় ৮ নম্বর ঘরটাকে। ৮ নম্বর ঘরটাকে এই মুহূর্তে স্যাটার্ন আপনাকে বলছে যেটা, সেটা হচ্ছে একটু ধৈর্য ধরতে। কোন ক্ষেত্রে ধৈর্য ধরতে? বিশেষ করে কর্মক্ষেত্রে। কর্মক্ষেত্রে আপনাকে একটু ধৈর্য ধরতে হবে। এরপরে আপনার কোন ঘরটা আসছে? ৯ নম্বর ঘরটা। দেখুন আপনার যদি ৯ নম্বর ঘরটার দিকে যদি তাকাই, সেখানে রাহুর ১২ নম্বর দৃষ্টিটা পড়ে বসে রয়েছে। অর্থাৎ আপনার ভাগ্যের যে ঘর, ভাগ্যের ঘরেতে কি হচ্ছে? রাহুর ১২ নম্বর দৃষ্টি পড়ে বসে রয়েছে। এখন ১২ নম্বর দৃষ্টি পড়ে বসে রয়েছে, তো স্বাভাবিকভাবেই আপনার হঠাৎ করে বিদেশ ভ্রমণ হয়ে যাওয়ার কিন্তু সম্ভাবনা দেখা যাচ্ছে। এরপরে তো আমরা আসছি আপনার এই ঘরটাতে, অর্থাৎ আপনার ১০ নম্বর ঘরে। আমরা যদি ১০ নম্বর ঘর অর্থাৎ কর্মের ঘরের দিকে তাকাই, সেখানে রাহু বসে রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু আপনি বিভিন্ন কাজকর্মের সঙ্গে যুক্ত থাকবেন বা যুক্ত থাকাবে আপনাকে। বিভিন্ন কাজ একটার পর একটা কাজে আপনি জয়েন করবেন, ছাড়বেন, এই ধরনের ঘটনাগুলো আপনার জীবনে ঘটতে থাকবে। তবে সেখানেতে আমরা দেখতে পাচ্ছি যারা আ জুপিটারের ৯ নম্বর দৃষ্টিটা পড়ে রয়েছে। জুপিটারের ৯ নম্বর দৃষ্টিটা কিন্তু ধর্মকে ইন্ডিকেশন করে। তো সেটা যাই ইন্ডিকেশন করুক না কেন, কিন্তু আপনার যেহেতু এখানেতে রাহুর বসে রয়েছে, তো স্বাভাবিকভাবে কিন্তু রাহুর প্রভাবটা এখানে কিন্তু কাজ করবে। তো আপনার বিভিন্ন জায়গাতে কর্মে ছোটাছুটি এই জায়গাগুলো কিন্তু বাড়তে থাকবে। বাকি দেখুন জুপিটার তো রয়েছে, স্বাভাবিকভাবেই জুপিটারের থাকবে আপাতত। তো এই জায়গাটাও কিন্তু খুব একটা পরিবর্তন থাকছে না। অর্থাৎ কর্মের জায়গাতে আপনার যেমন ঝুট-ঝামেলা চলছিল, বিভিন্ন কাজের সঙ্গে একটার পর একটা যুক্ত হচ্ছিলেন, সেই জায়গাটাও কিন্তু একই রকম থেকে যাবে। এবারে আপনার আসছে ১১ নম্বর ঘরটা। আমরা যদি ১১ নম্বর ঘরে আসি, সেখানে ১ম এই কে বসে রয়েছে? মার্স বসে রয়েছে। তার সঙ্গে রয়েছে স্যাটার্ন। অর্থাৎ যাদের জন্মছকে মার্স এবং স্যাটার্ন বা মার্স কিংবা স্যাটার্ন কেউ না কেউ ভালো জায়গায় রয়েছে, তারা কিন্তু এই মুহূর্তে আ বিভিন্ন দিক থেকে তাদের স্বপ্ন পূরণ হওয়ার কিন্তু যোগ রয়েছে। স্বপ্ন পূরণ হতে পারে, সেই সম্ভাবনা কিন্তু তৈরি হয়ে রয়েছে। তবে অবশ্যই বললাম যেটা স্যাটার্ন চার্টেতে স্যাটার্ন কিংবা মার্স কিংবা দুজন যদি হয় তো খুবই ভালো। দুজনকে ভালো থাকতে হবে। যদি আবার দুজনের মধ্যে কেউ একজন গন্ডগোল পজিশনে বসে থাকে, তাহলে কিন্তু আবার অতটা হাইলাইটেড হবে না। তো ক্লোজ কনজাংশন এ যেহেতু রয়েছে, তাই এই জায়গাতে কি হবে? একটু সামান্য গন্ডগোল আসলেও আসতে পারে। আর যাদের জন্মছকে স্যাটার্ন এবং মার্স ক্লোজ কনজাংশন রয়েছে, তাদের বিশেষ করে গন্ডগোলগুলো একটু ঘটবে। অর্থাৎ প্রাপ্তির ক্ষেত্রে একটু গন্ডগোল হয়ে যেতে পারে, সেরকমই দেখা যাচ্ছে। দীর্ঘস্থায়ী বন্ধুদের সঙ্গে সম্পর্কের জায়গাতে, সেখানেও কিন্তু একটু দ্বিধাদ্বন্দ্ব বাড়লেও বাড়তে পারে। সেই জায়গাটা দেখা যাচ্ছে। কারণ এখানে মার্স প্রবেশ করে বসে রয়েছে। যদিও বা মার্স আবার বিশ্বাসযোগ্যতার জায়গাটাও দেখে। কিন্তু এখানে আবার মার্সের সঙ্গে স্যাটার্নের যে কানেকশন, এই কানেকশনটা কিন্তু খুব একটা ভালো কানেকশন নয়। তাই এই ঘরের ফল আপনি যে মারাত্মক ভালোভাবে পাবেন, এমনটা কিন্তু সেইভাবে দেখা যাচ্ছে না। তবে বললাম যেটা স্যাটার্ন মার্স যদি ভালো পজিশনে থাকে আপনার জন্মছকে, সেই জায়গাতে আপনি কিছুটা স্বাদ পাবেন। এরপরে আসছে আপনার ১২ নম্বর ঘর অনুসারে কি ঘটনা ঘটবে? দেখুন ১২ নম্বর ঘরে মার্কারি রয়েছে, সান রয়েছে, তো স্বাভাবিকভাবে খুচখাচ পারপাসে খরচাপাতি বাড়তে পারে। আ বিদেশ ভ্রমণের পারপাসে খরচাপাতি বাড়তে পারে। এই জায়গাগুলো কিন্তু দেখা যাচ্ছে। আমরা তো পয়লা মে এর ঘটনাটা দেখলাম। এবারে দেখুন ১১/৫/২০২৬ এ মার্স বা মঙ্গল সে প্রবেশ করছে আ মেষ রাশিতে। তো এই সময়তে কিছু ঘটনা আবার বদলে যাবে। কিরকম ঘটনাগুলো বদলে যাবে? দেখুন মার্স যখন
মেষ রাশিতে প্রবেশ করছে, তখন কি ঘটনা হচ্ছে, তখন আপনার রেসপেক্টে কয়েকটা জিনিস বদলে যাচ্ছে। দেখুন এতক্ষণ যে ১১ নম্বর ঘর রিলেটেড যে কথাগুলো বলছিলাম যে খারাপ হবে, খারাপ হতে পারে, সম্ভাবনা রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু ১১ তারিখের পরে কেটে গেল। অর্থাৎ যদি আপনার জন্মছকে স্যাটার্ন ভালো জায়গায় থাকে, সেই জায়গায় দাঁড়িয়ে আপনার কি হবে? দীর্ঘস্থায়ী বন্ধুদের দিক থেকে যে আপনার এক্সপেকটেশন ছিল সেটা পাবেন। আপনার ইচ্ছা পূরণগুলোও কিন্তু ঠিকঠাকভাবে চলতে থাকবে। এই জায়গাগুলো হতে থাকবে। কিন্তু কয়েকটা জায়গাতে গন্ডগোল রয়েছে। কিরকম গন্ডগোল? দেখুন আপনার এটা ১২ নম্বর ঘর। ১২ নম্বর ঘরে তো আমি এমনিই আপনাকে বলছিলাম যে খরচাপাতিটা বাড়বে। খুচখাচ পারপাসে খরচাপাতি বাড়তে পারে, ব্র্যান্ডেড কিছু কেনা পারপাসে খরচা বাড়তে পারে, ব্র্যান্ডেড কিছু কেনাকাটার পারপাসে খরচা বাড়তে পারে। কিন্তু মার্চ আসার ফলে কি হবে? সেটা আরো জোরদার হয়ে যাবে। অর্থাৎ এই খরচাপাতিগুলো আরো বেড়ে যাবে। সুতরাং ১১ই মের পরেতে মঙ্গল পরিবর্তন হওয়ার ফলে তো আপনার কয়েকটা হয় দিক থেকে ইচ্ছা পূরণের দিক থেকে হয়তো কয়েকটা ভালো হলো। কিন্তু খরচাপাতির দিক থেকে আবার একটু খারাপ হয়ে গেল। অর্থাৎ খরচাপাতি দুমদাম করে বেড়ে যেতে পারে। তার সঙ্গে, সঙ্গে কি ঘটনা ঘটছে দেখুন, ঘটনাটা এটাই ঘটছে মঙ্গলের দৃষ্টিগুলো বদলে যাচ্ছে। আপনি রয়েছেন এই ঘরেতে, অর্থাৎ আপনার এটা ৩ নম্বর ঘর, অর্থাৎ ভাই-বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গাটা যদি বলি, ভাই-বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গাতে একটু গন্ডগোল ঝামেলা চলে আসতে পারে। কারণ মার্সের ৪ নম্বর দৃষ্টিটা এইখানেতে পড়ছে আপনার ভাই-বোনেদের সঙ্গে সম্পর্কের জায়গাতে। তার সঙ্গে আপনার পাড়া-প্রতিবেশীদের যারা রয়েছে তাদের সঙ্গে সম্পর্কের জায়গাতেও একটু গন্ডগোল ঝামেলা বাড়তে পারে। তাই স্বাভাবিকভাবে এই জায়গাতে আপনাকে একটু সচেতন থাকতে হবে। এরপরে কি হচ্ছে মার্সের আরো একটা দৃষ্টি বদলাচ্ছে ৭ নম্বর দৃষ্টি। ৭ নম্বর দৃষ্টিটা আমি এতটা হাইলাইটেড করছি না। কারণ এই ঘরটা এমনিই একটু ঘেঁটে রয়েছে। তারপরে কোথায় আসছি না আপনার মঙ্গলের ৮ নম্বর ঘরটা। মঙ্গলের ৮ নম্বর দৃষ্টির ঘরটা। অর্থাৎ এটা আপনার ৭ নম্বর ঘর। এই ৭ নম্বর ঘরেতে কি ঘটনা ঘটবে? ৭ নম্বর ঘর মানেই হচ্ছে আপনার লাইফ পার্টনারের ঘর। তাই স্বাভাবিকভাবে লাইফ পার্টনারের ঘর মানে লাইফ পার্টনারের সঙ্গে ঝগড়াঝাটি, বিবাদ, দ্বন্দ্ব এই সমস্ত বেড়ে যেতে পারে। তার সঙ্গে, সঙ্গে আপনাকে আরো কতগুলো ব্যাপারে সচেতন থাকতে হবে। কারণ দেখুন আপনার ৭ নম্বর ঘরে মঙ্গলের ৮ নম্বর দৃষ্টি রয়েছে এবং আপনার ৬ নম্বর ঘরটা এই মুহূর্তে একটু ড্যামেজ জায়গায় রয়েছে। তো স্বাভাবিকভাবেই কিন্তু এই সময় ঝগড়া বিবাদগুলো চরম পর্যায়ে যাবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে, সেই জায়গাটা একটু সচেতন থাকতে হবে। আপনি যদি এই মুহূর্তে বিজনেসে নামার চিন্তাভাবনা করেন, এই মুহূর্তটা একটু এড়িয়ে যাওয়াটাই ভালো। তবে যারা অকাল লাইনে কাজকর্মের ব্যবসাতে নামতে চাইছেন, তাদের জন্য কিন্তু আবার এটা ভালো হতে পারে। এর বাইরে কিন্তু আর সেভাবে কোনো রকম পরিবর্তন কিছু নেই। এবার দেখুন আসছি আমরা ১৪/৫/২০২৬। ১৪/৫/২০২৬ এর পরে আবার ১৫/৫/২০২৬ রয়েছে। ১৪/৫/২০২৬ এ কি ঘটনা ঘটছে? ভেনাস বা শুক্র সে প্রবেশ করছে মিথুন রাশিতে। তো এর ফলে আবার কতকগুলো ঘটনা বদলে যাবে। কিরকম ঘটনা বদলে যাবে? আপনি ছিলেন এতদিন বেশ সাজুগুজু করে ঘুরে বেড়াচ্ছিলেন, সব ঠিকঠাক ছিল। কিন্তু ভেনাস আপনার ২য় নম্বর ঘরে চলে গেল। ভেনাস ২য় নম্বর ঘরে চলে যাওয়ার ফলে এখানে অনেকেই বলবেন যে ভেনাস ২য় নম্বর ঘরে চলে যাওয়ার ফলে তো এখানে এখানে শুক্র রয়েছে, তার সঙ্গে বৃহস্পতি রয়েছে, একজন দেবগুরু, একজন রাক্ষস গুরু। তাই স্বাভাবিকভাবে দ্বন্দ্ব-টন্দ্ব তৈরি হবে। কিন্তু আমি বলব না, এতটা দ্বন্দ্ব তৈরি হবে না। তার কারণ দেখুন এ রয়েছে ২৬ ডিগ্রিতে, এ রয়েছে ০ ডিগ্রিতে। অর্থাৎ এদের দুজনের মধ্যে কিন্তু ক্লোজ কনজাংশন হচ্ছে না। তো যখন ক্লোজ কনজাংশন এর জায়গাতে আসবে তখন একটু আধটু গন্ডগোল হতে পারে। কিন্তু মারাত্মক যে গন্ডগোল হবে এমনটাও নয়, কারণ দুজনেই যেহেতু গুরু, তাই স্বাভাবিকভাবেই কিন্তু একে অপরের রেসপেক্টের জায়গা থাকে। কিন্তু কি হয় আপনার এই জায়গাতে যখন দুটো ক্লোজ কনজাংশন আসবে তখন অর্থনৈতিক জায়গাটা একটু ঘাঁটবে। অর্থাৎ আপনার ফিন্যান্সিয়াল জায়গাটা ১ম এর দিক থেকে অর্থাৎ মে মাসের ১৪ তারিখ থেকে একটু ঠিকঠাকই থাকবে। তার পরে কিন্তু মে মাসের যত আস্তে, আস্তে দিন যেতে থাকবে তখন কিন্তু একটু ফিন্যান্সিয়াল জায়গাটা একটু গন্ডগোল হবে। অর্থাৎ আপনি 2nd হাউস থেকে অর্থাৎ ফিন্যান্সিয়াল দিক থেকে মারাত্মক কিছু লাভবান যে হতে পারবেন এমনটা কিন্তু নয়। তবে একটা কিন্তু ভালো দিকও রয়েছে। ভালো দিক কিরকম রয়েছে? যেহেতু এখানে রাহুর ৫ নম্বর দৃষ্টিটা পড়ছে। যাদের জন্মছকে রাহু ভালো রয়েছে তাদের কিন্তু আবার অর্থনৈতিক দিকটা ভালো হবে। এর বাইরে কিন্তু এইখানেতে আর খুব একটা কিছু নেই। অর্থাৎ আপনার অর্থনৈতিক দিকটা শুধু ভালো হওয়া নয়, বিভিন্ন ভালো সোর্স থেকে কমফোর্টেবল সোর্স থেকে কিন্তু আপনার ইনকাম আসার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কোনো সাংসারিক কাজকর্ম বা ধর্মীয় যদি কোনো কাজকর্ম করে থাকেন সেই জায়গা থেকে টাকা পয়সা যেমন আপনার আসছে সেটা আসতে থাকবে। তবে সেটাকে কিন্তু রাহু বাড়িয়ে দেবে। রাহু কিন্তু খুব একটা ক্ষতি করে না। হয়তো একটু ক্ষতি করে অনেকে মনে বলেন, কিন্তু রাহু কিন্তু বাড়িয়ে দেয়। সেটা খারাপটাকে বাড়ালে খারাপটাকে বাড়ায়, আবার ভালোটাকে হলে ভালোটাকে বাড়িয়ে দেয়। অর্থাৎ রাহুর কাজই হচ্ছে বাড়িয়ে দেওয়া। তো আপনার যদি জন্মছকে রাহু ভালো জায়গায় বসে থাকে, ভেনাস ভালো জায়গায় থাকে, আ সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আপনার এই ইনকামের জায়গাটা কিন্তু বেড়ে যাবে। এবারে দেখুন কি ঘটনা ঘটছে ১৫/৫/২০২৬
মার্কারি অর্থাৎ বুধ প্রবেশ করছে বৃষ রাশিতে। আবার 15/5/2026 সূর্য প্রবেশ করছে বৃষ রাশিতে। সুতরাং একই দিনেই কিন্তু ঘটনা ঘটছে। তো আমি এই দুটো ঘটনাকে একই সঙ্গে বলে দিচ্ছি আপনাদেরকে কি ঘটনা আল্টিমেটলি এর ফলে আপনি পাবেন। যখনই 15ই মে 2026-এ সূর্য এবং বুধ দুজনেই প্রবেশ করছে বৃষ রাশিতে অর্থাৎ আপনার নিজের ঘরে। তো স্বাভাবিকভাবেই কি হচ্ছে, আপনি নিজের জায়গাতে বেশ কিছু ক্ষেত্রে উপস্থিত বুদ্ধি কাজে লাগাতে পারবেন। একটু নিজের মধ্যে হয়তো একটু ইগো লাগতে পারে, ইগো আসতে পারে, মাথার মধ্যে একটু বিভিন্ন ধরনের টেনশন বাঁধতে পারে, তৈরি হতে পারে। টেনশন যেমন তৈরি হবে, নিজের মধ্যে একটু ইগো তৈরি হবে, কিন্তু আপনি এই সময়টাতে নিজের বুদ্ধিকে খুব ভালোভাবে কাজে লাগাতে পারবেন। তবে মেষ রাশিতে যখন বুধ শুক্র ছিল সেই জায়গাতে যে বুদ্ধিটা কাজে লাগে বৃষ রাশিতে হয়তো অতটা লাগে না, কিন্তু তাও আর যতটা লাগে সেটা কিন্তু কাজে লাগবে আলটিমেটলি। এর বাইরে কি আর কিছু রয়েছে? না, এর বাইরে কিন্তু আর খুব একটা কিছু নেই, কারণ আমি 7 নম্বর দৃষ্টিগুলোর দিকে খুব একটা নজর দিচ্ছি না। এরপরে কি ঘটনা ঘটছে, 17/5/2026 স্যাটার্ন অর্থাৎ শনি সে কি করছে, রেবতী নক্ষত্রে প্রবেশ করছে। দেখুন, স্যাটার্ন যখন রেবতী নক্ষত্রে প্রবেশ করছে, স্যাটার্নের এখানে কি রয়েছে, 16°47'। স্যাটার্নের প্রথম 3°20' একটা থাকে, তারপরে কি হচ্ছে 13°20'। তো আমরা যখনই এই দুটোকে যোগ করছি কত হচ্ছে তখন 16°40'। 16°40' যখনই পেরিয়ে যাচ্ছে তখনই কি হচ্ছে, স্যাটার্ন প্রবেশ করে যাচ্ছে বুধের নক্ষত্রে। অর্থাৎ স্যাটার্ন মানে একজন বয়স্ক মানুষ ধরুন, তাকে কন্ট্রোল করছে কে, তাকে কন্ট্রোল করছে মার্কারি অর্থাৎ একটা বাচ্চা ছেলে। তো স্বাভাবিকভাবেই কি হবে, ধৈর্য নষ্ট হবে। বেশ কিছু ক্ষেত্রে আপনার ধৈর্য নষ্ট হবে। কিসের ক্ষেত্রে ধৈর্য নষ্ট হবে, আপনার এই ঘরটা 11 নম্বর ঘর। তো স্বাভাবিকভাবেই আপনার দীর্ঘস্থায়ী বন্ধুর দিক থেকে কিছু ধৈর্য নষ্ট হতে পারে। আপনার কিছু ইচ্ছা পূরণ রয়েছে, সেই ইচ্ছা পূরণের দিক থেকে আপনি ধৈর্যহারা হয়ে পড়বেন। এই জায়গাগুলো কিন্তু আপনার হাইলাইটেড হবে। এর বাইরে আর খুব একটা কিছু প্রভাব পড়বে না। এরপরে কি ঘটনা ঘটছে দেখুন, 29/5/2026 মার্কারি অর্থাৎ বুধ সে প্রবেশ করছে জেমিনিতে অর্থাৎ মিথুন রাশিতে। এবারে মিথুন রাশিতে যখনই বুধ প্রবেশ করছে কয়েকটা ঘটনা বদলে যাবে। কিরকম বদলে যাবে, আপনি রয়েছেন এই জায়গাতে, আপনার ঘরেতেই বুধ এতদিন বসেছিল, কিন্তু বুধ চলে আসছে এই ঘরটাতে, এবং এই ঘরেতে এসে কাকে কাকে পাচ্ছে, মার্কারি আছে, ভেনাস রয়েছে, জুপিটার রয়েছে, এবং তার সঙ্গে রাহুর 5 নম্বর দৃষ্টিটা পড়ছে। কিছু কিছু মানুষ, কেন বলবো বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই এই সেকেন্ড হাউসটা কিন্তু ঘেঁটে যাবে। অর্থাৎ সেকেন্ড হাউস থেকে খুব বেশি ভালো ফলাফল পাবেন না, কারণ এতগুলো প্ল্যানেট কারো ভালো রয়েছে সেটা কিন্তু খুব কম সংখ্যক মানুষের রয়েছে। কিন্তু যাদের রয়েছে যাদের রয়েছে তাদের কি হবে, বিভিন্ন রিল্যাক্সেবল কমফোর্টেবল জায়গা থেকে আপনি ইনকাম করছিলেন, ধর্মীয় কাজকর্মর দিক থেকে বা গুরু শিক্ষা দিয়ে বা পড়াশোনা পড়িয়ে বিভিন্ন দিক থেকে ইনকাম করছিলেন, সেই জায়গাতে আরেকটু যোগ হলো, কিছু খুচরো পারপাসে আপনার ইনকাম হবে, এবং সব ইনকামগুলোকে কিন্তু রাহু বাড়িয়ে দেবে। কিন্তু যাদের জন্মছকে মার্কারি খারাপ জায়গায় রয়েছে বা বক্রী রয়েছে, ভেনাস খারাপ জায়গায় রয়েছে বা বক্রী রয়েছে, জুপিটার খারাপ জায়গা রয়েছে বা বক্রী রয়েছে, তাদের ক্ষেত্রে কিন্তু এতটা ভালো ফল পাবেন না। বাকি কি পরিবর্তন, বাকি কিন্তু অ্যাজ সাচ খুব একটা পরিবর্তন হচ্ছে না, কারণ মার্কারি একাই রয়েছে এবং মার্কারির দৃষ্টি তার 7 নম্বর দৃষ্টিটা এখানে পড়বে। তো 7 নম্বর দৃষ্টির সঙ্গে কোনো যায় এসে যায় না। তো আপাতত এটাই রয়েছে, এর বাইরে আর খুব একটা কিছু ঘটনা ঘটবে না। এবারে দেখুন, আমি যে সিস্টেমটা বলে গেলাম সেখানে কি সিস্টেমে বলে গেলাম, একটা বৈদিক অ্যাস্ট্রোলজি সিস্টেম প্লাস তার সঙ্গে কেপি সিস্টেম, এই দুটোকে মিক্সড করে মোটামুটি ভাবে বললাম, এই দুটোকে মিক্সড করেই বললাম। তবে এর মধ্যে বৈদিকের পার্ট সব থেকে বেশি রয়েছে, কেপির পার্ট অনেক কম রয়েছে। কিন্তু যখন আপনি আমার কাছে আসবেন, আপনি চাইলে অনলাইনেও আসতে পারেন, অফলাইনেও আসতে পারেন। তো সেখানে আমরা কি করব, পুরোপুরি কেপি সিস্টেমে কাজ করব, কারণ কেপি সিস্টেমটা হচ্ছে এমন একটা সিস্টেম যেখানে ইন্ডিভিজুয়াল প্রেডিকশনটা কিন্তু অনেক ভালো করা যায়। আর যে সিস্টেমটা আমি বলে গেলাম এই পুরো সিস্টেমটাতে, এখানে কিন্তু বৈদিক সিস্টেমে এবং শুধুমাত্র ট্রানজিটের উপর বেস করে বলে গেলাম। তার কারণ শুধুমাত্র যে আপনার একারই বৃষরাশি এমনটা নয়। এই ভারতবর্ষে যত জনসংখ্যা রয়েছে সেই জনসংখ্যাকে 12 দিয়ে ভাগ করলে যে সংখ্যাটা বেরায়, তাদের প্রত্যেকের বৃষরাশি। তাদের প্রত্যেকের কি আর এই মার্কারি এই জায়গাতে, স্যাটার্ন এই জায়গাতে, রাহু এই জায়গাতে এরকম ভাবে বসে রয়েছে? না, তাদের প্রত্যেকের কিন্তু আলাদা আলাদা জায়গায় বসে রয়েছে, তাই তাদের প্রত্যেকের এফেক্ট গুলো কিন্তু আলাদা আলাদা হবে। দেখুন, জন্মছক কিন্তু শেষ কথা বলে। জন্মছকে যদি আপনার কোনো ঘটনা থাকে তবে সেটা ঘটবে। তবে সেটা কখন ঘটবে? সেটা ট্রানজিট যদি শক্তিশালী হয় ট্রানজিটে ঘটবে।
আর নয়তো আপনার দশা কিংবা অন্তর্দশাতে সেই ঘটনাটা ঘটবে। অর্থাৎ আমরা শুধুমাত্র ফোকাস দিলাম শুধু ঘটনাটা ঘটার জায়গাটা, কিন্তু আপনার জন্ম ছকে কি রয়েছে সেটা কিন্তু আমি দেখতে পাচ্ছি না। তো সেটা যখনই ক্লিয়ার হয়ে যাবে, সেই জায়গাটা কিন্তু আপনার হাইলাইটেড হবে যে হ্যাঁ, আপনি আপনার জীবনে হবে কি হবে না। যেমন ধরুন আপনার ব্যবসায়ী, আদৌ কি লাভ রয়েছে নাকি না ব্যবসায় লস রয়েছে? যদি আপনার ব্যবসায় লাভ থাকে তবেই আপনি লাভ পাবেন। আর যদি লাভ না থাকে আপনি কিন্তু লাভ পাবেন না। অর্থাৎ যদি লাভ থাকে কিছু ট্রানজিটের সময়টাতে আপনি চরমভাবে লাভবান হতে পারবেন। এই জায়গাটাই হচ্ছে মেইন জিনিস। তাই আপনি যদি মনে করেন আমার কাছে আসবেন, আপনি চাইলে আসতে পারেন অনলাইন কিংবা অফলাইন। ফোনে যে ডিসপ্লেতে স্ক্রিনে যে ফোন নাম্বারটা দেওয়া রয়েছে এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। কোন এলাকা থেকে ভিডিওটি দেখলেন সেটা কমেন্ট করে জানাতে কোনোভাবেই ভুলবেন না। তো ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।